আচ্ছা, প্রথমেই আমরা শুরু করি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টা খুবই জিনিসটা কি। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা বলতে গেলে বলতে পারি যে সিস্টেম ডেভেলপমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ যদি আমি আছি একটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমরা চিন্তা করি, যে ধরো একটা সিস্টেম, ধরো ফুড পান্ডার কথা বলি, একটা সফটওয়্যার। তো এইটা ধরো আমার কাছে ক্লায়েন্ট আসলো, তার একটা ফুড ডেলিভারি অ্যাপ প্রয়োজন। এখন যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসিডিউর না ফলো করি তাহলে কি কি প্রবলেম ক্রিয়েট হবে, যে হয়তোবা আমি এই সফটওয়্যারটা তৈরি করতে যে মানে ক্লায়েন্টের সাথে যদি আমি ঠিক মতো আমার কমিউনিকেশন বিল্ড আপ না হয়, তাহলে হয়তোবা এই সফটওয়্যারটা তৈরিই হবে না। হয়তোবা আমি তার পরিবর্তে ফুড রিভিউ অ্যাপ তৈরি করে ফেললাম। তো কাস্টমারের যে এক্সপেকটেশন থাকবে, যে ডিমান্ডেড সফটওয়্যার থাকবে, সেটা মিট আপ হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো না করি, মানে ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট না হয়, তাহলে তো আমি হচ্ছে প্রজেক্টের প্ল্যানিং ফেজ আমরা যে কাজগুলো করে আসলাম, যে বাজেট ক্রিয়েট করা, টাইম কনস্ট্রেন্ট ঠিক করা, এগুলা হচ্ছে ফলো হবে না। আর এগুলো যদি ফলো না হয়, একটা প্রজেক্ট কখন যে শেষ হবে, তার কস্ট কি পরিমাণ লাগবে সেই সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় না। আর উইদাউট টাইম অ্যান্ড কস্ট আমরা কোনোভাবে একটা প্রজেক্ট কন্টিনিউ করতে পারবো না। সো একটা শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট না, ইফিশিয়েন্ট ওয়েতে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মূলত হচ্ছে প্রজেক্ট গুলা হচ্ছে বিভিন্ন টাইপেরই হতে পারে। যে আমরা দেখতে পারি যে প্রজেক্ট গুলা হচ্ছে একদম ছোট থেকে লার্জ কোনো প্রজেক্ট হতে পারে, স্মল স্কেল থেকে লার্জ স্কেল প্রজেক্ট হতে পারে। যেমন এখানে আমরা দেখতেছি কিছু প্রজেক্টের নাম, যে ইআরপি সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি, ডাটা ওয়্যার হাউজিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো ইআরপি মূলত কি, ইআরপি সফটওয়্যার হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। মূলত আমাদের ফিনান্স বা ই কমার্স যে প্ল্যাটফর্ম গুলা, মোট মোট কথা আমরা বলতে গেলে বিজনেস ক্ষেত্রে আমাদের যে সফটওয়্যার গুলো ইন্টিগ্রেট করা হয়, সেগুলোকে ইআরপি সফটওয়্যার বলে। সেটার মাধ্যমে আমরা ইকোনমিক্স মনে হয় সাবজেক্ট পড়ে এসেছি, এখানে সাপ্লাই চেইন কে পড়ে আসছে, সাপ্লাই চেইন, ডিমান্ড, এই সম্পর্কে। জি ম্যাম। তো এই রিলেটেড যে ম্যাথমেটিক্স গুলাও যে করে এসেছি, এই রিলেটেড ম্যাথমেটিক্স থেকে শুরু করে ক্যালকুলেশন, এই সকল কিছু ইআরপি সফটওয়্যারের মাধ্যমে করা হয়। আর ডাটা ওয়্যার হাউজিং তোমরা ভালো জানতে পারবা, যে ডাটা মাইনিং করছে সেমিস্টারে। আচ্ছা, যাই হোক, ডাটা মাইনিং কোর্স তো তোমাদের আসলে ইলেকটিভ কোর্স, দেখা যাবে যে অনেকে নাও করতে পারো। আমি তাহলে বলে দিই ডাটা ওয়্যার হাউজিং কি। ডাটা ওয়্যার হাউজিং সবচেয়ে সোজা একটা জিনিস, ডাটা সেটের কালেকশন, ডাটার কালেকশন। ডাটা যে আমি ডাটা কালেক্ট করে ডাটা যে স্টোর করে রাখবো, এটাকে বলা হয় ডাটা ওয়্যার হাউস। আমি বলতে পারি এটা ডাটার গোডাউন বলতে পারি এটাকে। মানে আমি ডাটা এখানে সেভ করে রাখবো, স্টোর করে রাখবো। এবং আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ কি হয়, এই ডাটাগুলোকে স্টোর করে এই ডাটার উপরে কিছু প্রসেস করা, প্রি প্রসেস করা, অ্যানালাইজ করা, করে অপারেশন করা, করার মাধ্যমে হয়তো কোনো একটা আউটপুট বের করা। সো এই ধরনের ইনফরমেশন সিস্টেম আসলে ভ্যারি করতে পারে। সো একদম স্মল স্কেল থেকে লার্জ স্কেল প্রজেক্ট গুলা থেকে, যে কোনো থেকে, ইআরপি সফটওয়্যার বলতে পারি, আমরা একটা আইটি ফার্ম থেকে একটা সফটওয়্যার নিতে পারি, আমরা যারা ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করতে পারি, ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে পারি, সকল ধরনের সফটওয়্যার, ডাটা ওয়্যার হাউজিং ব্যবহার করতে পারি। এই সকল ক্ষেত্রেই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে মূলত ভেন্ডরদের সাথে আর ডাইভার্স ইউজার কমিউনিটির সাথে আসলে আমাদের কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। তো আসলে ইউজার কমিউনিটি তো আমরা বুঝি, ভেন্ডর সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? ভেন্ডর বলতে আমরা কি বুঝি? বিক্রেতা বা যাদের কাছ থেকে কাঁচামাল ইউজুয়ালি ইম্পোর্ট করা হয় বা এক্সেস করা হয়। হ্যাঁ, বিক্রেতা মূলত হচ্ছে ক্লায়েন্টদের সাথে মূলত নেগোসিয়েশন হয় ভেন্ডর, তারপরে ভেন্ডরের মাধ্যমে এরপরে নেওয়া হয় যে কে কোন কাজ করবে, সিস্টেম অ্যানালিস্টের কাছে যায়। তারপর সেই প্রজেক্টের যে বলতে পারি এক্সপেক্ট গুলা, সেগুলো ডিল করা হয়। মূলত ভেন্ডর মূলত ক্লায়েন্টের সাথে প্রথমে ডিল করে। সো আমি যদি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার দুই দিকে মেনটেন করতে হবে।
যে ধরো আমি, আচ্ছা এখানে পিএম মানে প্রাইম মিনিস্টার না, এখানে পিএম মানে প্রজেক্ট ম্যানেজার। তো দেখো প্রজেক্ট ম্যানেজারের দুই দিকেই কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। একটা হচ্ছে ভেন্ডর অ্যান্ড দেন ক্লায়েন্টই তো আমার ইউজার। সো এদের সাথে যদি কমিউনিকেশন ঠিক মতো বিল্ড আপ না হয়, তাহলে আমার যে ডিমান্ডেড প্রজেক্ট, যেটা হচ্ছে ইউজারের প্রয়োজন, সেটা আসলে ক্রিয়েট হবে না, এবং ভিতরে অনেক কনফিউশনও ক্রিয়েট হবে, যেটার কারণে হয়তোবা প্রজেক্টের কিছু ফিচার আমরা হচ্ছে ঠিক মতো বিল্ড আপ করতে পারবো না, ক্র্যাশ হয়ে যাবে, বা আলটিমেটলি প্রজেক্টটা যদি তৈরিও হয়ে যায়, কিন্তু ওই প্রজেক্টটা হয়তো বা ইউজার স্যাটিসফাইড কোনো প্রজেক্ট হবে না, এটা আলটিমেটলি ডিসকার্ড হয়ে যেতে পারে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট এসপেক্ট। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পাইন ভ্যালি অ্যাপ্লিকেশন প্রজেক্ট। ম্যাম, পাইন, জি একজন ওই যে ঢুকতে পারতেছে না, রিকোয়েস্ট দিয়ে রাখছে, একটু জয়েন করতে বলতেছে, অ্যাকসেপ্ট করতে বলতেছে। মাহিন। আচ্ছা, আবার রিকোয়েস্ট দিতে বলো। আচ্ছা। সাউথ ইস্টের ইউনিভার্সিটির মেল দিয়ে ঢুকলে কোনো সমস্যা হবে না, আর পার্সোনাল মেল দিয়ে ঢুকতে গেলে সমস্যা হয়, তখন লাগবে, পারমিশন লাগবে। আচ্ছা, জয়েন রিকোয়েস্ট দিতে বলো, তারপর আমি অ্যাডমিট করতেছি। আচ্ছা, তো এখানে আমরা যে এক্সাম্পলটা দিয়েছি, সেটা পাইন ভ্যালি অ্যাপ্লিকেশন প্রজেক্ট, মূলত একটা ফার্নিচার অ্যাপ্লিকেশন প্রজেক্ট আমরা বলতে পারি। এই যে আমরা যে বিভিন্ন সুপার শপে যাই, আসলে সুপার শপে যে দেখবা যে তাদের বিভিন্ন মডিউল বা বিভিন্ন সফটওয়্যার থাকে, যেগুলোর মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে ওই সুপার শপের যে বিভিন্ন ধরনের অপারেশন, সেগুলো হ্যান্ডেল করা হয়। যেমন ধরো একটা থাকে সুপার শপের সাথে কি ধরনের সফটওয়্যার থাকে, একটা থাকে অর্ডার সফটওয়্যার, মানে তুমি ওই সফটওয়্যার থেকে অর্ডার করতে পারবে অনলাইনের মাধ্যমে, বা সামথিং যখন আমরা নিজেরা যে হচ্ছে কেনাকাটা করি, তখন যখন আমরা ক্যাশ পেমেন্ট করি বা সামথিং অনলাইন পেমেন্ট করি, সেগুলো তাদের কোনো একটা সফটওয়্যারের মাধ্যমেই ওই ডাটাগুলোকে স্টোর করা হয়। আবার সেম সুপার শপে যে এমপ্লয়িরা থাকে, তাদের আবার এমপ্লয়িদের মনিটর করার জন্য আবার সফটওয়্যার থাকে। তো এই বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলোর মাধ্যমে আসলে এক একটা অর্গানাইজেশন কন্টিনিউ হয়। তো এরকমই একটা বলতে পারি অ্যাপ্লিকেশন, যেটা পাইন ভ্যালি অ্যাপ্লিকেশন প্রজেক্ট। তাদের হচ্ছে 3 ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। আমরা এক্সাম্পল হিসেবে এটা দেখতেছি, যে অর্ডার ফিলিং সিস্টেম, আরেকটা মডিউল হচ্ছে ইনভয়েসিং সিস্টেম, এন্ড দেন আরেকটা সফটওয়্যার হচ্ছে পেরোল সিস্টেম। সো প্রথম যেটা অর্ডার ডিপার্টমেন্টে যে সফটওয়্যারটা আছে, সেটার নাম হচ্ছে অর্ডার ফিলিং সিস্টেম। এখানে হয়তো 3 ধরনের ডাটা ফাইলের আমাদের এক্সেস দরকার। একটা হচ্ছে কাস্টমার মাস্টার ফাইল, একটা হচ্ছে ইনভেন্টরি মাস্টার ফাইল, একটা ব্যাক অর্ডার ফাইল। মূলত কাস্টমার মাস্টার ফাইলে থাকবে যে কোন কাস্টমার কি ধরনের প্রোডাক্ট কিনতেছে এবং তার ইনফরমেশন গুলা। ইনভেন্টরি মাস্টার ফাইলে থাকবে প্রোডাক্ট গুলার লিস্ট। আর অর্ডার ফাইলে থাকবে মূলত কোন কাস্টমার কোন প্রোডাক্ট কিনলো, সেই প্রোডাক্টের ধরো আইডি এবং সেই প্রোডাক্টের ডেট হয়তো বা এই অর্ডার ফাইলে যে সেভ হবে। সো এই 3টা ডাটাবেজের আমাদের এক্সেস প্রয়োজন অর্ডার ফিলিং সিস্টেমে। তো অর্ডার ফিলিং সিস্টেম উপর আমরা দেখেছি প্রোগ্রামে, প্রোগ্রাম বিগ প্রোগ্রাম, 3টা প্রোগ্রামে ভাগ করা, মানে কোডিং এর সেক্টর 3টা। এটা মানে এক একজনের কোডিং তো এক এক রকম হয়, সো এটা নিয়ে আমি আর ব্যাখ্যা করতেছি না, কিন্তু আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখতেছি যে তাদের সিস্টেমটা কিরকম। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা টু ওয়ে কমিউনিকেশন বিল্ড আপ করতেছে। কিভাবে? কারণ আমি হচ্ছে একই তো কাস্টমার, এমনও হতে পারে যে আমার নিউ কাস্টমার হতে পারে। তো নিউ কাস্টমারের ক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলো হয়তো বা সেভ করে রাখবো। আর যদি ওল্ড কাস্টমার হয়, তাহলে হয়তো বা এখান থেকে রিট্রাইভ করে, এই যে আমাদের কিছু থাকে না যে মোবাইল নাম্বার নেয়, নেওয়ার পরে হচ্ছে কিছু পয়েন্ট হচ্ছে অ্যাড হয় প্রতি অর্ডারের সাথে। তো পরের বার যখন তুমি আবার আমরা প্রোডাক্ট কিনতে যাব, তখন সেই পয়েন্ট গুলার বেসিসে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। তো হয়তো বা এরকম ওল্ড কাস্টমার আছে, তো মাস্টার ফাইল থেকে এক্সেস লাগবে যে তার আগে কত পয়েন্ট ছিল। সো এই জন্য টু ওয়ে কমিউনিকেশন, যে একটা হয় এক্সেস করব, না হয় স্টোর করব। আচ্ছা, সো অর্ডার ফিলিং সিস্টেমে মূলত হচ্ছে অর্ডার রিলেটেড যে কাজগুলো করা হয় কাস্টমারের সাইড থেকে,
সেই অ্যাপ্লিকেশনে এই ধরনের অপারেশন গুলো করা হয়। আর সেকেন্ড যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মধ্যে ইনভয়েসিং সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার করা হয়। এখানে যে ওই যে প্রোডাক্ট গুলো কাস্টমার কিনলো সেই প্রোডাক্টের প্রাইস গুলা কি কি, এই ইনভেন্টরি প্রাইসিং ফাইলে ওই প্রতিটা প্রোডাক্টের প্রাইস লিস্ট থাকে। এখন এখানে একটা জিনিস আছে যে ইনভেন্টরি প্রাইসিং ফাইলে কিন্তু প্রাইস অনেক সময় ডাইনামিক হয়, কারণ এক এক সময় এক এক প্রোডাক্টের প্রাইস এক এক রকম হয়। তো এই ক্ষেত্রে এই ফাইলে এটা হচ্ছে স্টোর করে রাখা হয়। সো এই ইনভয়েসিং সিস্টেমের মাধ্যমে কি করা হয় যে কাস্টমার যে প্রোডাক্টগুলো কিনলো তার প্রাইসের লিস্ট থাকে, সেখান থেকে একটা ইনভয়েস ইস্যু করা হয় যার মাধ্যমে কাস্টমার পরবর্তীতে এখানে পেমেন্ট করে। আরেকটা যেটা হচ্ছে পেরোল ডিপার্টমেন্ট, এটা মূলত হচ্ছে এমপ্লয়ীদের জন্য। এমপ্লয়ীদের স্যালারি যখন প্রোভাইড করা হবে তখন এই পেরোল সিস্টেমের মাধ্যমে এমপ্লয়ি মাস্ট হ্যাভ যে কোন কোন এমপ্লয়ি আমার এই অর্গানাইজেশনে অলরেডি কর্মরত অবস্থায় আছে এবং কাদেরকে কোন সময় কত তারিখে স্যালারি দিতে হবে, এই পেরোল সিস্টেমের মাধ্যমে প্রত্যেককে তাদের স্যালারি গুলা হচ্ছে প্রোভাইড করা হয়। সো এখানে থ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন আর পাইন ভ্যালি ফার্নিচার। এখানে আমরা চাইলে হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে 3টা মডিউলও এখানে রাখতে পারতাম, কিন্তু এখানে তারা 3টা অ্যাপ আসলে 3টা সফটওয়্যার ব্যবহার করে, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সফটওয়্যার। সো আমরা তাহলে দেখলাম যে যেহেতু আমরা প্রজেক্ট ম্যানেজ করবো, তো প্রথমেই আমি যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন আস্ক করি যে প্রজেক্ট কি, এটার আনসার কি হবে? আমরা তো এতদিন ধরে খালি বিভিন্ন ধরনের প্রজেক্টের কথা শুনে আসলাম বা আমরা ল্যাবে প্রজেক্ট করতেছি। কেউ যদি তোমার আস্ক করি যে হোয়াট ইজ প্রজেক্ট, কেউ কি বলতে পারবো প্রজেক্ট কি? কোন একটা সার্টেইন গোল অ্যাচিভ করার জন্য একটা পিরিয়ড অফ টাইম ধরে আমরা একটা কাজ করি যেখানে আমরা একটা সার্টেইন গোল অ্যাচিভ করি। ওকে, গুড। সো তাহলে আমরা বুঝতে পারতেছি যে সেই প্রজেক্টের অবশ্যই একটা কোনো গোল থাকবে, একটা অবজেক্টিভস থাকবে যেটাকে আমাদের অ্যাচিভ করতে হবে, একটা মিশন থাকবে, একটা ভিশন থাকবে। তো তার মানে আমরা কিন্তু যেটা করেছিলাম গত ক্লাসে, যে আমরা একটা প্রজেক্টকে অনেকগুলো টাস্কে ভাগ করেছিলাম। তো ওই যে টাস্কে ভাগ করে আমরা গ্যান্ট চার্ট তৈরি করে ফেললাম, সিপিএম এর ম্যাথ করেছিলাম। তাহলে আমি একটা প্রজেক্টকে অনেকগুলো টাস্কে ভাগ করতে পারি। সো অনেকগুলো টাস্কের আবার সমষ্টি কি আসলে একটা প্রজেক্ট, এবং সেই টাস্ককে যে আমরা ভাগ করলাম সেই টাস্কগুলো অবশ্যই প্ল্যান্ড টাস্ক হবে, মানে কোনো ধরনের প্ল্যানিং ছাড়া কোনো টাস্ক আমি বিভক্ত করতে পারবো না। সো কতগুলা প্ল্যান টাস্কের সমষ্টিকে আমি প্রজেক্ট বলতে পারি, যেই প্রজেক্টের অবশ্যই একটা গোল বা অবজেক্টিভস থাকবে যেটা তাকে মিট আপ করতে হবে। তো এটা এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে প্রজেক্ট কি আসলে। প্রজেক্ট হচ্ছে কতগুলা রিলেটেড অ্যাক্টিভিটিস এর সমষ্টি, অবশ্যই প্ল্যান অ্যাক্টিভিটিস হবে, যার একটা যার একটা গোল থাকবে বা অবজেক্টিভস থাকবে, এবং সেই অবজেক্টিভসটা ফিল আপ করার জন্য আমার একটা শুরু থাকবে এবং একটা শেষ থাকবে। শুরু শেষ বলতে বোঝাচ্ছি যে প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন, এন্ড শেষ বলতে বোঝাচ্ছি প্রজেক্ট ক্লোজ ডাউন। একসময় তো প্রজেক্টটা যে শেষ করতে হবে, কারণ তুমি তো সারা জীবন এক প্রজেক্টে কাজ করবে না। সো প্রজেক্টের ক্লোজ ডাউনে যে সাইন অফ করতে হবে, কাদের সাথে? ক্লায়েন্টের সাথে সাইন অফ করতে হবে বা কাস্টমারের সাথে কন্ট্রাক্ট ক্লোজ করতে হবে। আর এখানে আমরা যেটা বলবো যে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো, সো প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজ হচ্ছে 4টা। তো একটা ফেজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। সেকেন্ড ফেজ ইজ প্রজেক্ট প্ল্যানিং। থার্ড ফেজ প্রজেক্ট এক্সিকিউশন, এন্ড ফোর্থ ফেজ হচ্ছে কি প্রজেক্ট ক্লোজ ডাউন। এগুলা নিয়েও আমরা সামনে একটু পড়াশোনা করব। এরপরে আমরা একটু জানি যে এই যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে পড়তেছি, তো অবশ্যই একটা এর মধ্যে সবচেয়ে বড় রেসপন্সিবল পার্সন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি যে প্রজেক্ট ম্যানেজার শুরুতেই লেখা যে প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই একজন সিস্টেম অ্যানালিস্ট হতে হবে। আচ্ছা, কেউ একজন সবাই একটু আমার একটা স্টেটমেন্ট আমি বলতেছি, তোমরা বলতে পারো যে এটা ট্রু অর ফলস, যে সকল সিস্টেম অ্যানালিস্ট প্রজেক্ট ম্যানেজার। এটা কি ট্রু অর ফলস, কি মনে হয় তোমাদের?
all system analyst প্রত্যেকটা সকল সিস্টেম অ্যানালিস্ট প্রজেক্ট ম্যানেজার, নাকি সকল প্রজেক্ট ম্যানেজার সিস্টেম অ্যানালিস্ট? মিস পাইবেন তো সকল প্রজেক্ট ম্যানেজার সিস্টেম সিস্টেম অ্যানালিসিস ইজ আ প্রজেক্ট ম্যানেজার, বাট ভাইস ভার্সাটা না। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে দেখো প্রজেক্টের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কয়েকজনই থাকতে পারে। ধরো আমি এখানে ধরলাম আমার সিস্টেম অ্যানালিস্ট হিসেবে আছে 3 জন। এদের মধ্যে প্রজেক্ট ম্যানেজার হবে একজন। প্রজেক্ট ম্যানেজার আসলে কি? প্রজেক্টের লিডার। লিডার কে হবে? সো ধরো আমি সিস্টেম অ্যানালিস্ট 2 কে লিডার হিসেবে সিলেক্ট করলাম বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে সিলেক্ট করলাম। দ্যাট মিনস আমরা বলতে পারি যে প্রজেক্ট ম্যানেজার হতে গেলে তাকে অবশ্যই সিস্টেম অ্যানালিস্ট হতে হবে। তাই সকল প্রজেক্ট ম্যানেজারই আসলে সিস্টেম অ্যানালিস্ট, কিন্তু সব সিস্টেম অ্যানালিস্ট প্রজেক্ট ম্যানেজার হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে তাকে একজন সিস্টেম অ্যানালিস্টকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে সিলেক্ট করব, তার অবশ্যই কিছু ডাইভার্স স্কিল থাকতে হবে। আমি কিভাবে সিলেক্ট করবো একজন সিস্টেম অ্যানালিস্টকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে? অবশ্যই তার কিছু স্কিল থাকবে। স্কিলগুলা কি? তার ম্যানেজমেন্টের স্কিল থাকতে হবে, লিডারশিপের স্কিল থাকতে হবে, টেকনিক্যাল স্কিল থাকতে হবে, স্কিল থাকবে। কমপ্লিট স্কিল বলতে আমরা কি বুঝি? আসলে মূলত আমরা যেরকম ভাবে প্ল্যান করি সেভাবে সবসময় চলবে না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রাইসিস ক্রিয়েট হবে, সেগুলোকে ফেস করতে হবে। এবং সেগুলোকে ফেস করার জন্য আমার তখন কি কি প্রসিডিউর ফলো করতে হবে, কি কি ধরনের আমরা সলভ করার জন্য কি কি প্রতিকার ব্যবস্থা নিতে পারি, কিওর করতে পারি, সেই ধরনের ফেসমেন্টের জন্য তার হচ্ছে ম্যানেজমেন্টের সেই স্কিল থাকতে হবে। সেম আমরা যেটা বলি কাস্টমার রিলেশনশিপ, দ্যাট মিনস কমিউনিকেশন স্কিল থাকতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কমিউনিকেশন স্কিল থাকলেই আমি আসলে আমার ক্লায়েন্ট এবং ভেন্ডর যে দুই সাইড, উভয় সাইডই হচ্ছে কি আমি মেনটেন করতে পারবো। সো মূলত হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের যে এই স্কিলগুলো যদি থাকে তাহলে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট করা ইফেক্টিভ হবে। সো এই জন্য সিস্টেম অ্যানালিস্টের মধ্যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে একজনকে সিলেক্ট করা হয়, সেটা হচ্ছে তার এই স্কিলগুলোর মাধ্যমে এবং প্লাস যে কিছু পারফরমেন্স ইভালুয়েটর থাকে, সেই পারফরমেন্স ইভালুয়েটরের মাধ্যমেও যে কে আসলে প্রজেক্ট ম্যানেজার হবে বা লিডার হবে সেটা সিলেক্ট করা হবে সিস্টেম অ্যানালিস্টদের মধ্যে। সো এখন আসি যে আসলে এখানে দুইটা ফ্যাক্টর সম্পর্কে আমরা জানতে পারতেছি, একটা হচ্ছে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট আর একটা ফিজিবিলিটি স্টাডি। আচ্ছা, একটুখানি আমি এটা বলার আগে আমরা একটা চিত্রে যাই। এটা দেখতে আমাদের সবচেয়ে বেশি সুবিধার হবে। ধরো ইউএমএস, এটা আমরা সবাই এখন ব্যবহার করি। তো করার সময় মাঝে মধ্যে তোমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফিডব্যাক আসতে পারে যে ধর আমি ব্যবহার করার সময় এই ধরনের প্রবলেম ফেস করতেছি, বা কিছু জিনিস এখানে হয়তো বা ফিচার হিসেবে অ্যাড করা প্রয়োজন, বা কিছু ফিচার হয়তো বা ইনহ্যান্সমেন্ট করা প্রয়োজন। এরকম আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের কমপ্লেইন থাকতে পারে বা ফিডব্যাক থাকতে পারে। তো এইটা আমরা আসলে কিভাবে এই ফিডব্যাকটা কিভাবে দিব, এই দেওয়ার জন্য একটা আলাদা সিস্টেম থাকে। সো আগে যেটা করা হতো, এখানে একটা ফর্ম থাকে, এই ফর্মটার নাম হচ্ছে যে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট মূলত কি? যে একটা সিস্টেমের আমি একটা কোনো ধরনের সার্ভিস চাচ্ছি, সেই সার্ভিসটা যে কোনো ধরনের সার্ভিস হতে পারে, যে আমি একটা নিউ সিস্টেম চাই, অথবা আমার যে সিস্টেমটা এক্সিস্টিং সেটার কিছু ফিচার ইনহ্যান্স করতে হবে, মানে কিছু হয়তোবা ফিচার আমি অ্যাড করতে চাই, বা কিছু ইরর আছে সেই ইরর গুলা কারেকশন করতে হবে। এই সকল ধরনের সার্ভিসের জন্য আমি রিকোয়েস্ট করতে পারি, এবং সেইটাকেই বলা হয় সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট, বা সংক্ষেপে বলা হয় এগুলাকে এসএসআর। তাহলে এখানে আমরা একটা যে ফর্ম দেখতে পারতেছি, এই ফর্মটা মূলত পাইন ভ্যালি ফার্নিচার, যে আমরা কেবল অ্যাপ্লিকেশন গুলো পড়লাম তার সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট
একটা ফর্মের এক্সাম্পল আমরা দেখতে পারতেছি। সেটা মূলত হচ্ছে কে আগে ফার্স্টে রিকোয়েস্টটা দিবে, তার নাম এবং সে ডিপার্টমেন্ট কি ধরনের কথা, তার ইনফরমেশন আর কি। এটা যেখানে দেখতে পারি যে টাইপ অফ রিকোয়েস্ট, কি ধরনের রিকোয়েস্ট আমি দিতে চাচ্ছি, যে আমার কি নিউ সিস্টেম দরকার, নাকি আমার সিস্টেমে কিছু ফিচার অ্যাড করা দরকার, বা আমার সিস্টেমে কি কোনো এরর কারেকশন করা দরকার কিনা। তো যেটা আমার কাছে মনে হবে সেটাতে আমি হয়তো বা রাইট দিব। আর্জেন্সিটা কিরকম, যে ইমিডিয়েট নাকি পরবর্তীতে সলভ করা যাবে বা পেন্ডিং এ রাখা যাবে। সো এটা হচ্ছে মূলত লেভেলটা কিরকম সেটা এখানে নির্ধারণ করা হয়। তো পরবর্তীতে সেগমেন্টে যাই আমরা, এখানে কি থাকবে, প্রবলেম স্টেটমেন্ট। মূলত কোন এরিয়াতে যে আমি প্রবলেম ফেস করতেছি এবং সেটার কারণে হচ্ছে অর্গানাইজেশনে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই টোটাল, ধরো আমার ইউএমএস এর একটা পোর্টালে কোনো ধরনের ইরর আছে, এটা হয়তোবা আমি যখন ব্যবহার করতে গিয়েছিলাম তখন হয়তোবা এই প্রবলেমটা আমরা ফেস করেছি। সেই প্রবলেমটা আমি এখানে লিখবো এবং পরবর্তীতে সেগমেন্টে যেটা আমরা লিখতে পারি সার্ভিস রিকোয়েস্ট, যে এটার পরিবর্তে মানে এটার সাপেক্ষে আমি কি ধরনের সার্ভিস আসলে আসলে চাই, বা আমার প্রপোজালটা কি রকম হবে। তো এই একটা ফর্ম ফিল আপ করে আমি আসলে সাবমিট করব। তো এই ফর্মটা আসলে মূলত পরবর্তীতে কি করবে, ওই সিস্টেম অ্যানালিস্টরা সেইটা ফর্মটাকে হচ্ছে রিসিভ করবে। এরপরে তারা ডিসাইড করবে যে এইটা এই রিকোয়েস্টটাকে সে একসেপ্ট করবে না রিজেক্ট করবে না পেন্ডিং অবস্থায় রাখবে। তাহলে আমি যেটা এখানে বলতে পারি, ধরো আচ্ছা এখানেই লিখি। তো প্রথমে আমি একজন সিস্টেম অ্যানালিস্ট, সরি, একজন প্রজেক্টের মেম্বার হিসেবে বা প্রজেক্টের ইউজার হিসেবে এসএসআর দিলাম, মানে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট দিলাম। এই সিস্টেম সার্ভিস রিকোয়েস্টটা হচ্ছে রিসিভ করবে সিস্টেম অ্যানালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজার। তারা এখন মিটিং এর মাধ্যমে ডিসাইড করবে যে এটা একসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে, নাকি এটা পেন্ডিং অবস্থায় থাকবে। পেন্ডিং মূলত হচ্ছে আপাতত কারেন্ট সিচুয়েশনের জন্য এটা একসেপ্টেড না, কিন্তু পরবর্তীতে ফিউচার সিচুয়েশনের জন্য এটা একসেপ্ট হবে কিনা সেটা পরবর্তীতে ডিসিশন মেক করা হবে। আর একসেপ্ট তো মানে হচ্ছে অলরেডি এসএসআরটা সার্ভিস রিকোয়েস্টটা একসেপ্ট করা হলো, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর রিজেক্ট হয়ে গেলে দ্যাট মিনস ওই সার্ভিস রিকোয়েস্টটা আর হচ্ছে ফলো করা হবে না। এখন এইটার জন্য আবার তারা মিটিং এর মাধ্যমে ডিসিশন মেক করতে হয়, যেটা ডিসিশনটা কিরকম ভাবে মেক করা হবে, যে আসলে যে সিস্টেম সার্ভিস রিকোয়েস্টটা দেওয়া হলো সেটা কি আসলে অর্গানাইজেশনের জন্য ইকোনমিক্যাল এবং অপারেশনাল দিক থেকে কোনো মেক সেন্স করে কিনা। একটা অর্গানাইজেশনের মূলত যে কোনো ধরনের অর্গানাইজেশনের মূলত মেইন গোল বা মেইন উদ্দেশ্য থাকে প্রফিট। একটা অর্গানাইজেশন যদি প্রফিট না হয় সেই অর্গানাইজেশন কখনোই চলবে না, একসময় যে সেই অর্গানাইজেশন বন্ধ হয়ে যাবে আর কি। তাহলে একটা অর্গানাইজেশনের ইকোনমিক্যাল দিক থেকে ওই সিস্টেম সার্ভিস রিকোয়েস্টটা কি ধরনের গেইন করা যাবে সেইটা যেমন এখান থেকে অ্যানালাইসিস করা হবে, এবং অপারেশনাল দিক থেকে মানে ইফিশিয়েন্ট হবে কিনা সিস্টেমটা, সেই দিক থেকেও মেক সেন্স করে কিনা সেই ডিসিশন গুলো নেওয়া হবে। সেই ডিসিশনের মাধ্যমে এখন আমি ঠিক করব যে এই প্রজেক্টটাকে আমি একসেপ্ট করব, প্রজেক্টটা বলতে বুঝাচ্ছি যে সিস্টেম সার্ভিস রিকোয়েস্টটাকে একসেপ্ট করব, রিজেক্ট করব নাকি পেন্ডিং অবস্থায় রাখবো। এই যে ডিসিশন মেকিংটা করব এইটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। যে আমার রিকোয়েস্টের সার্ভিসটা সেটা কি আসলে কোনো ধরনের মেক সেন্স করে কিনা, ফিজিবল কিনা আমার অর্গানাইজেশনের জন্য। এখন আমরা আমরা যখন ক্যারিয়ার লাইফে যাব তখন আমাদের আসলে মেইন গোল যেরকম ইউজারের পার্সপেক্টিভও হবে, সেম আমরা যে অর্গানাইজেশনে থাকবো বা আমরা তো নিজেদেরও অর্গানাইজেশনে থাকতে পারে, সেই অর্গানাইজেশনের গোল অ্যাচিভ হয় কিনা, সেটা ফিজিবল হয় কিনা সেদিক থেকেও আমাকে আসলে চিন্তা করতে হবে। সো আগে বিভিন্ন ধরনের এখন অনেকগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আছে, আবার কিছু কিছু এখন অনলাইন অটোমেশন সিস্টেম আছে, ওইখানেও ফিডব্যাক দেওয়া যায়।
মূলত হচ্ছে দেখবা যে কিছু কিছু ওয়েবসাইটে ফিডব্যাক নামে একটা আলাদা ফিল্ড দেওয়া থাকে। ওই ফিডব্যাক গুলা কালেক্ট করা হয় মূলত এই আর কি ধরনের এনহ্যান্সমেন্ট করা যায় ওই সিস্টেমে সেগুলোর জন্য আর কি। তো খালি রিকোয়েস্ট দিলেই হবে না, রিকোয়েস্টটা অবশ্যই ভ্যালিড রিকোয়েস্ট হতে হবে, তাহলে সেগুলাকে আর কি মিট আপ করার চেষ্টা করা হয় আর কি। আচ্ছা, তো এরপরে আমরা আসি যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাক্টিভিটিস গুলা কি কি থাকে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি প্রজেক্ট ম্যানেজার অ্যাক্টিভিটিস গুলো। প্রথম অ্যাক্টিভিটিস হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট এক্সপেকটেশন ফিল আপ করা। এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, অনেক এটা নিয়ে কথা বলা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। আচ্ছা, টেকনোলজিক্যাল চেঞ্জ বলতে আসলে আমরা কি বুঝি, কেউ বলতে পারবো? আচ্ছা, আগে আমরা টু জি ব্যবহার করতাম, 2G জামানায় ছিলাম, এরপর 3G 4G 5G চলে আসছে, বাট হয়তো আমাদের কান্ট্রিতে এখন আসে নাই। সো বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাডভান্সমেন্ট আসবে, সেগুলাকে কোপ আপ করতে হবে এবং সেগুলার সাথে হয়তোবা সময়ের সাথে সেগুলাকে শিখে সেই প্রজেক্টে ইনকর্পোরেট করতে হবে। এর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটিস প্রজেক্ট ম্যানেজারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে ওই যে প্রজেক্টটাকে কোপ আপ করা। থার্ড যেটা আমরা দেখতে পারি যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলি, এসডিএলসি তো অবশ্যই ফলো করতে হবে। প্রথম আমরা একদম ফার্স্ট ক্লাস থেকে এসডিএলসি নিয়ে পড়াশোনা করতেছি, এইটা যদি ফলো না করা হয় সফটওয়্যার তৈরিই হবে না মূলত। তারপরে আসি হচ্ছে ফোর্থ যে পয়েন্ট, অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি। এটা নিয়ে আমরা কেউ একজন বলি যে অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি বলতে আমরা আসলে কি বুঝি। আমার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে? একেকটা কোম্পানির মধ্যে একেক রকম ডিফারেন্স থাকে যে। হ্যাঁ, এক একটা কোম্পানির মধ্যে এক এক রকম ডিফারেন্স থাকে। হ্যাঁ, কিন্তু তুমি তো একটা কোম্পানিতে জব করবা, ধরো তুমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে যখন জব করবা তখন একটা কোম্পানিতে, সেই কোম্পানির কথাই, একটা কোম্পানির কথাই আমরা চিন্তা করব। আচ্ছা, মূলত হচ্ছে এই ধরো বিভিন্ন সময় বিভিন্ন পলিসি আসে না, যেমন হঠাৎ করে আসলো, ধরো কথার কথা একটা পলিসি আসলো যে যাদের অ্যাটেন্ডেন্স 50%-এর নিচে তারা পরীক্ষায় বসতে পারবে না। So, এটা কিন্তু একটা অর্গানাইজেশনাল পলিসি চেঞ্জ। তো সেই অনুযায়ী আবার তখন কি করতে হয়, ব্যবস্থা নিতে হয়। সেম ভাবে ওই যে প্রজেক্ট ম্যানেজার যে অর্গানাইজেশনের হয়ে কাজ করতেছে, সেই অর্গানাইজেশনের যে কোনো ধরনের চেঞ্জ আসলে বা কমপ্লেক্সিটি ক্রিয়েট হলে সেগুলা কিভাবে প্রজেক্টের উপর হ্যাম্পার না হয়, সেটা কিভাবে ওইটাকে কিভাবে ওই প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করা যায়, সেই ধরনের ক্যাপাবিলিটিও সেই প্রজেক্ট ম্যানেজারে থাকতে হবে। তাহলে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের রুলস আসবে, পলিসি আসবে, সেগুলাকে চেঞ্জ করার ক্যাপাবিলিটি প্রজেক্ট ম্যানেজারের অবশ্যই মাস্ট থাকতে হবে এবং এটা ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি। তারপরে দেখতে পাচ্ছি কন্ট্রাক্টরস এন্ড ভেন্ডরস। আমি এটা কিছুক্ষণ আগে বলছি যে কন্ট্রাক্টরস বা ভেন্ডরের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। তারপর ম্যানেজিং পিপল বলতে বুঝাচ্ছি তার যে টিম মেম্বাররা থাকবে, টিম মেম্বারদের ম্যানেজ করতে হবে, তাদের কাজ মনিটর করতে হবে যে সময় মতো তারা কি কাজ করতেছে, সেটার কাজের অগ্রগতি কতটুকু, এটা কি পেন্ডিং নাকি ওয়ার্ক ডান, সময় মতো কি এটা শেষ হচ্ছে কিনা, সকল ধরনের মনিটর এখানে করতে হবে আর কি। সো পিপলদের ম্যানেজ করা জানতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেথডস অ্যান্ড টুল। আমরা আইএসডি প্রথম ক্লাসেই একটা চ্যাপ্টারে পড়েছিলাম যে আইএসডি 3টা ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টেকনিক, সেকেন্ড ওয়ান ইজ মেথড অ্যান্ড থার্ড ওয়ান ইজ টুল। সো মেথোডলজিস এন্ড টুলস এর মাধ্যমে আমি আসলে একটা প্রজেক্টকে ক্রিয়েট করে থাকি। এই রিলেটেড যে কোনো ধরনের নলেজ সেই প্রজেক্ট ম্যানেজারে থাকতে হবে এবং সেই সাপোর্টটাও দিতে হবে তাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টিম মেম্বার তাদেরকে।
তবে টাইম এন্ড রিসোর্স কনস্ট্রেইন, যে টাইম এবং সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কি কি ধরনের রিসোর্স অ্যালোকেট করতে হবে প্রজেক্টটা করতে গেলে সেগুলো প্রোভাইড করার অবশ্যই ক্যাপাবিলিটি থাকতে হবে। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছি ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন। কমিউনিকেশন নিয়ে আমি আর কথা বলতেছি না, কমিউনিকেশন তো খুবই ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন আসলে কি? ডকুমেন্টেশন বলতে আমরা কি বুঝি? এই যে আমরা প্রোগ্রামিং যে কোর্স গুলো করে আসলাম, তো ধরো আমরা তোমাদেরকে একটা প্রবলেম সলভ করতে দেখলাম আজকে। এখন এক একজন এক এক ভাবে প্রবলেম সলভ করবে। সো একটা প্রজেক্টে একজন মেম্বার সারা জীবন কাজ করে না, নতুন নতুন ডেভেলপার আসে, তাই না? সো ওই প্রজেক্টটাকে তো আমার মেইনটেনেন্স ফেজে যাবে। সো যখন প্রজেক্টটা মেইনটেনেন্স ফেজে যাবে তখন আমাকে ওই আচ্ছা, যখন প্রজেক্টটা মেইনটেনেন্স ফেজে যাবে তখন নতুন ডেভেলপার এসে যে কোনো সময় প্রজেক্টে জয়েন হতে পারে। আমার আগের প্রজেক্টে যে কাজগুলো সেগুলোকে আপডেট করতে হবে। সো আপডেট করতে গেলে কি হবে? আমার আগের ডকুমেন্টেশন প্রয়োজন, যে আগে কি কি কাজ করা হয়েছে। ধরো আমি আমার কোডই যদি 6 মাস পরে ওপেন করি, যে কোড করেছিলাম ওটা যদি 6 মাস পরে ওপেন করি, তাহলে আমি নিজেই বুঝবো না যে কখন কোন পোর্শন আমি কি কাজ করেছি। এজন্য আমরা কি করি, যে কমেন্ট আউট করে রাখি, যে বিভিন্ন ধরনের কমেন্ট আউট করে লিখে রাখি যে কোথায় কোন লুপে কি কাজ করা হচ্ছে, এই ভেরিয়েবল কিসের জন্য নেওয়া হচ্ছে, যাতে আমি অনেকদিন পরেও যদি আমার কোডটা ওপেন করি তাহলে বুঝতে পারি। আর সেখানে আমি নিজের কোডে যদি আমি অনেকদিন পরে না বুঝি, সেখানে অন্য কোনো মানুষ একজনের কোড আরেকজন বোঝা খুবই ডিফিকাল্ট, বা একজনের কাজ আরেকজনের বুঝতে পারা খুবই ডিফিকাল্ট যদি ডকুমেন্টেশন না থাকে। সো আমি প্ল্যানিং থেকে শুরু করে প্রজেক্ট ইনিশিয়ালাইজ থেকে শুরু করে প্রজেক্ট ক্লোজ ডাউন পর্যন্ত যা যা কাজ করব সব কাজই ডকুমেন্টেড অবস্থায় থাকতে হবে, যাতে পরবর্তীতে প্রজেক্টটাকে আপডেট করতে গেলে বা প্রজেক্টের নতুন ডেভেলপার আসলে যাতে সহজে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা ইজিয়েস্ট হয়। তাহলে প্রজেক্ট ম্যানেজারের অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা এখানে দেখলাম, যে কি কি ধরনের রেসপন্সিবিলিটি তাকে ফলো করতে হবে এবং কি কি রেসপন্সিবিলিটি আসলে মেনটেন করার মাধ্যমে একটা ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট করা পসিবল হবে। তো তোমাদের যদি আসে তাহলে এখানে এইভাবে চিত্র আঁকার দরকার নাই, তোমরা পয়েন্ট আউট করে লিখতে পারো। এই হচ্ছে 5 6 7 8 9 10টা পয়েন্ট। এরপরে হচ্ছে আমরা একটু দেখতে পারি যে প্রজেক্ট ম্যানেজারের ফেজ হচ্ছে 4টা। এটা নিয়ে একদম শুরুতে কথা বললাম যে ফেজ নাম্বার 1 হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড ফেজ ইজ প্ল্যানিং, থার্ড ফেজ হচ্ছে প্রজেক্টটাকে এক্সিকিউট করা, এন্ড লাস্টে যে হচ্ছে প্রজেক্টটা ক্লোজ ডাউন করা। তো আমরা একটু দেখে যাই যে কি কি ফেজের কাজগুলা। সো প্রথম ফেজের কাজই হচ্ছে, প্রথম ফেজটা কি প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। এই আমরা একটু ল্যাবের সাথে কোলাবোরেট করে করে পড়াশোনা করব। সো ল্যাবের প্রথমে আমরা যে কাজটা করেছিলাম, যে কি প্রজেক্ট নিয়ে কাজ করব সেটা নিয়ে চিন্তা করতেছিলাম, এবং আমি কিন্তু বলেছিলাম তোমাদের প্রজেক্টের মেম্বার টিম সিলেক্ট করতে। প্রথমে প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন প্রথমে যেটা ঠিক করা হয় যে প্রজেক্টের টিম মেম্বাররা কারা হবে। সো টিম ইনিশিয়ালাইজেশন প্রথমে করতে হয়। তারপর যেটা করতে হবে, কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এখানে তো যেহেতু আমরা ফার্স্ট ল্যাবে যে কাজটা করেছিলাম যে ফিচার আইডেন্টিফিকেশন। সো এই ফিচার আইডেন্টিফিকেশন মূলত তো কাস্টমারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে করা হয়, কিন্তু এখানে যেহেতু আমাদের কাস্টমার ছিল না, আমরা নিজেদের প্রজেক্টের ফিচারগুলো আইডেন্টিফাই করি। সো প্রথমে আমাদের যেটা ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, আমার নিজের টিম মেম্বারদের সিলেক্ট করতে হবে। থার্ড ওয়ান, আমরা টোটাল একটা ওয়ার্ক প্ল্যান থাকবে, যে আমি কিভাবে কাজগুলো করব, কোন সময়ে কি কাজ করব, কোন ফেজে কোন কাজ করব, একটা ডিটেল ওয়ার্ক প্ল্যান থাকবে। এবং সেই ডিটেল ওয়ার্ক প্ল্যানের একটা ম্যানেজমেন্ট প্রসিডিওর থাকবে, যে আমি কোন প্রসিডিওরে আগাবো। এবং একটা প্রজেক্টের ওয়ার্কবুক থাকে, ওয়ার্কবুকে মূলত থাকে কি, যে লিস্ট থাকে প্রজেক্টের ওয়ার্কগুলার প্রতিটা ফেজে লিস্ট থাকে, যে প্ল্যানিং ফেজ, এই প্ল্যানিং ফেজে ধরো এই ফেজে আমি কয়টা টাস্ক করব, এই টাস্কের লিস্ট, এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত করা হবে, এই ধরনের লিস্টে এই ধরনের তারিখগুলো আসলে উল্লেখ থাকে। এবং একটা প্রজেক্টের চার্টার থাকবে,
চার্টার মূলত কি ওই যে একাডেমিক ক্যালেন্ডারের মতো। ঠিক আছে? তো আমাদের প্রথমেই ভার্সিটি থেকে প্রতি বছর একটা করে একাডেমিক ক্যালেন্ডার কিন্তু প্রোভাইড করা হয়, যে বা আমরা অনলাইনে ওয়েবসাইটে গেলেও দেখতে পারি যে সারা বছরে কোন সময় কি কাজ করা হবে এবং কোন সময় হলিডে থাকবে, সকল ধরনের মানে ইনফরমেশন একাডেমিক ক্যালেন্ডারে থাকে। সো আমাদের প্রজেক্টের চার্টার থাকবে যে ওই থ্রু আউট বছরে আমি প্রজেক্টে কি কি কাজ কমপ্লিট করা হবে এবং কি ধরনের প্ল্যান থাকবে, এই টোটালটা একটা প্রজেক্ট চার্টারের মাধ্যমে ওয়ার্কবুকে স্টোর করা থাকবে। সেকেন্ড আমি যে কাজটা করবো সেকেন্ড ফেজে, যে আমি প্রজেক্ট প্ল্যানিং ফেজে যাব। এখানে যে এই যে প্ল্যানিং এর কাজগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এক নাম্বার হচ্ছে আমাদের প্রজেক্টের স্কোপ কি হবে। আমরা কিন্তু প্রথম ক্লাসে সেকেন্ড ক্লাসে মানে সেকেন্ড ল্যাবে প্রজেক্টের গোল কি এটা লিখে ফেলেছিলাম। তো আমাদের প্রজেক্টের গোল কি হবে, এটার অল্টারনেটিভ প্ল্যান কি হবে, সেগুলোকে প্রথমে ডিসক্রাইব করতে হবে। তারপরে প্রজেক্টগুলোকে কতগুলো টাস্কে আমরা বিভক্ত করেছিলাম। টাস্কগুলো কি কি ছিল? প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, মেইনটেনেন্স। এইগুলাকে তুমি আরো সাব টাস্কেও ভাগ করতে পারো, ইটস আপ টু ইউ। তারপর আমরা ঠিক করেছিলাম যে আমাদের রিসোর্স প্ল্যানটা কিরকম হবে বা এবং কমিউনিকেশন প্ল্যান কি হবে। এখানে কমিউনিকেশন প্ল্যান আমাদের তৈরি করতে হয় নাই, কারণ কি আমাদের টিম মেম্বার মাত্র 3 জন। যখন টিম মেম্বারের সংখ্যা অনেক বেশি থাকে তখন কমিউনিকেশন প্ল্যানও ক্রিয়েট করতে হয়, যে কোন সময় কোন মিটিং করা হবে, বিভিন্ন এজেন্ডার মাধ্যমে মিটিং গুলোকে বাস্তবায়ন করা হয়। কারণ একটা টিমে ধরো 30 জন মেম্বার কাজ করতেছে, 30 জন মেম্বারের মধ্যে কোলাবোরেশন করতে হবে। সো কোলাবোরেশনের জন্য মিটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে আমাদের প্রিলিমিনারি শিডিউল তৈরি করতে হবে, যেটা আমরা গ্যান্ট চার্ট তৈরি করেছিলাম। তারপর আমরা একটা বাজেটও ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েটিং এ প্রিলিমিনারি বাজেট। তারপরে আমরা রিস্ক গুলাকে আইডেন্টিফাই করব, যে কি ধরনের রিস্ক হতে পারে এবং সেগুলাকে কিভাবে মিটিগেট করা যায়, সেগুলো করার চেষ্টা আমরা আসলে করব। এবং লাস্টে আমরা যেটা দেখতেছি ঘুরে ফিরে একই কথা, লাস্টে যেটা সেটিং এ বেসলাইন প্রজেক্ট প্ল্যান। এগুলার মাধ্যমে এই সকল টাস্কের মাধ্যমে আমরা একটা ডেমো প্রজেক্ট প্ল্যান আমরা আসলে ক্রিয়েট করব। যে বেসলাইন প্রজেক্ট প্ল্যান কেন বলতেছি, কারণ মানে একদমই টোটালটা যে এক্সাক্ট প্ল্যান অনুযায়ী চলবে তা না, একটা রাফ এস্টিমেশন আগে থেকে করে রাখা, একটা ডেমো প্ল্যান করে রাখা, যে এইভাবে আসলে প্রজেক্ট গুলা কন্টিনিউ করা হবে। সো মূলত প্রজেক্ট প্ল্যানিং এর মাধ্যমে আমার গোলটা হচ্ছে আমার ক্লিয়ার হলো প্রজেক্টের, আমার ওই গোলটা অ্যাচিভ করতে হবে সেটা আমার ক্লিয়ার করা হয়। আমার প্রজেক্টের বাজেট কত হবে, আমার প্রজেক্টের গ্যান্ট চার্ট কি হবে, আমার প্রজেক্টের কমিউনিকেশন প্ল্যান কিরকম হবে, টোটালটা এখানে মূলত ডিটারমাইন করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে থার্ড ফেজের প্রজেক্ট এক্সিকিউশন। এখন আমি এই যে যা যা প্ল্যান করলাম এই পোর্শনে, এই প্ল্যান অনুযায়ী টোটাল প্রজেক্টটাকে আসলে এক্সিকিউট করা। এক্সিকিউট বেসলাইন প্রজেক্ট প্ল্যান, যা আমি প্ল্যান করে আসলাম সে অনুযায়ী আমি এক্সিকিউট করব। আমি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে প্রতিনিয়ত ওই বেসলাইন প্ল্যানের এগেইনস্টে প্রোগ্রেস মনিটর করব, যে আমার ওয়ার্কের প্রোগ্রেস কতদূর, এবং যদি সেই বেসলাইন প্ল্যানে কোনো ধরনের চেঞ্জ প্রয়োজন হয় সেই চেঞ্জের ক্যাপাবিলিটিও আমাকে থাকতে হবে। এবং আমি যে প্রথমেই একদম ইনিশিয়ালাইজেশনে আমরা প্রজেক্টের একটা ওয়ার্কবুকও কিন্তু ক্রিয়েট করে আসছিলাম, সেই ওয়ার্কবুকটা মেনটেন করতে হবে। ধরো একটা টাস্ক, এই টাস্কটা কি শেষ না, সো চেক বক্স থাকে, চেক বক্সে হয়তো বা ডান অথবা পেন্ডিং এই অবস্থায় থাকবে, এবং সেটা আমি মনিটর করব যে ওই ওয়ার্ক বুক অনুযায়ী আমার কাজগুলো আগাচ্ছে কিনা। এবং সবার লাস্টে কমিউনিকেট প্রজেক্টের স্ট্যাটাসটা কি, এখন কি ওই টাস্কটা প্রোগ্রেস অবস্থায় আছে নাকি টাস্কটা কমপ্লিটেড, এই কাজগুলো আসলে ওই স্ট্যাটাস গুলো আপডেট করতে হবে। এবং সবার লাস্টে যে যখন প্রজেক্ট প্রজেক্ট রেডি, তখন এখন আমি করবো প্রজেক্ট ক্লোজ ডাউন। সো আমি প্রজেক্টে ক্লোজ ডাউন করব। প্রজেক্টটা হ্যান্ড ওভার করার আগে আমি পোস্ট প্রজেক্ট রিভিউ নিব, বা হ্যান্ড ওভার এটাকে বলে পোস্ট প্রজেক্ট রিভিউ বলতে বুঝি যে কাস্টমারকে আমি হ্যান্ড ওভার গুলা করব সেই কাস্টমার আমি ফিডব্যাক নিব, ফিডব্যাক অনুযায়ী আমি আবার প্রজেক্টটাকে আপডেট করব এবং লাস্টে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট ক্লোজ করব। আচ্ছা, আমি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে প্রজেক্ট তো ক্রিয়েট করে দিব আমার টিম মেম্বার এবং আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে মিলে।
কিন্তু এই প্রজেক্টের মেইনটেনেন্স এর দায়িত্ব আমার থাকবে না। এই মেইনটেনেন্স এর দায়িত্ব পরবর্তীতে ওই যে অর্গানাইজেশনকে দেওয়া হয়, মানে ওই অর্গানাইজেশন প্রোভাইড করা হয়, অর্গানাইজেশন আইটি সেক্টরের মতো কাজ থাকে যে ওই প্রজেক্টটাকে মেইনটেইন করা। So, এর মাধ্যমে আসলে এই 4টা ফেজের মাধ্যমে আমাদের এই প্রজেক্টের ম্যানেজমেন্ট গুলা করা হয়। যে প্রথমে ইনিশিয়ালাইজেশন, টিম মেম্বাররা কারা হবে, প্রজেক্টের গোল কি, প্রজেক্টের স্কোপ কি হবে, মিশন কি হবে, ওয়ার্কবুক কি হবে। প্ল্যানিং ফেজে এসে প্রজেক্টে কি পরিমাণ কস্ট লাগবে, রিসোর্স কি পরিমাণ লাগবে, বা তারপরে হচ্ছে গ্যান্ট চার্ট কিরকম হবে, প্রজেক্টের টাইমলাইন কিরকম, প্রজেক্টের গোল কি রকম হবে, প্রজেক্টটাকে কি কি ধরনের টাস্ক আমি ভাগ করব, এবং এক্সিকিউশন ফেজে এসে সেগুলাকে এক্সিকিউট করা, এবং লাস্টে যখন প্রজেক্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আমি ক্লোজ ডাউন ফেজে প্রজেক্টটা ক্লোজ ডাউন করব। সো এই মূলত হচ্ছে কি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজগুলো, এবং এই চ্যাপ্টার মূলত আমাদের শেষ। এখানে তোমরা যেটা দেখবা পরবর্তীতে জ্ঞান চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। পিইআরটি ক্যালকুলেশন, ক্রিটিক্যাল পাথ, একটা প্রজেক্ট প্ল্যান করতে গেলে কি কি লাগে, তার জ্ঞান চার্ট লাগে, এটা আমরা শিখে ফেলছি। একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম লাগে, ওই যে এওএন নেটওয়ার্ক, এটাও আমরা শিখে ফেলছি। পিইআরটি ক্যালকুলেশন করা খুবই প্রয়োজন, এটাও আমরা গত ক্লাসে শিখে ফেলছি। ক্রিটিক্যাল পাথ বের করতে হয়, এটাও আমরা শিখে ফেলছি। এবং লাস্টে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্রিয়েট করতে হয়, যেটা আমরা ল্যাবে করতেছি। সো এই সকলগুলাই আমাদের অলরেডি এখন জানা এবং শিখা। এখানে তোমরা দেখবা এখানে সেম পিইআরটি আমরা ম্যাথ করা, গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করেছি এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এই যে অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম আর রিয়েলিস্টিক টাইম দিয়ে এক্সপেক্টেড টাইম বের করা। তারপর এখানে ক্রিটিক্যাল পাথের কিছু ম্যাথ আছে, যে এই যে একটা ম্যাথ, এর অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে, তার প্রিডিসর গুলো দেওয়া আছে, এবং তার অ্যাক্টিভিটি টাইম গুলো দেওয়া আছে। এটার মাধ্যমে ইএসইএফ এলএসএলএফ বের করে, স্ল্যাক টাইম বের করে, ক্রিটিক্যাল পাথ বের করা। এই যে ক্রিটিক্যাল পাথ বের করা হয়ে গেছে, যেগুলো জিরো সেগুলো ক্রিটিক্যাল পাথ। তো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনগুলা, এই যে আমরা দেখো এইটার মাধ্যমে, এইটা কিন্তু আমরা ল্যাবে অলরেডি শিখে ফেলছি। গ্যান চার্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি সফটওয়্যার প্ল্যাটফর্মে করতে পারি, এটা আমাদের ল্যাবে শিখার কথা। যারা আমার ল্যাবে নাই তারা অন্য ল্যাবে শিখার কথা, আর আমার ল্যাবে যারা আছে তারা তো অলরেডি এই জ্ঞান সেট আমাদের করা হয়ে গেছে। সো মূলত চ্যাপ্টার এখানে কমপ্লিট। এই চ্যাপ্টারে মূলত আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের টোটাল একটা ওভারভিউ পেলাম, যাতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কি কি কাজ করতে হবে, আর প্রজেক্ট ম্যানেজমেন্টের কি কি ফেজ গুলাকে আমাকে ফলো করতে হবে। মূলত এই জিনিসগুলাই এখান থেকে আমরা জানতে পারি। আর পরবর্তীতে তোমাদের তো একটা হচ্ছে কোর্স আছে, এই যে কি বলে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। যদি করতে চাও তখন এই যে চ্যাপ্টারটা আমরা আজকে পড়লাম, সেই চ্যাপ্টারটাই আসলে মূলত তুমি সারা ওই ফুল কোর্সে একটা ভালো ইনফরমেশন এখান থেকে অ্যাচিভ করতে পারবে। মূলত আইএসডির সাথে ম্যানেজিং এমআইএস খুবই রিলেটেড সাবজেক্ট, এবং কাছাকাছি বলতে পারি, একই বলতে গেলে পড়াশোনা। সো ওইটা মূলত তোমাদের মধ্যে ইলেকটিভ কোর্স। সো চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো, না করলে কোনো লস নাই, বাট করলেও কোনো লস নাই, এরকম বিষয়টা। আচ্ছা, সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ম্যাম প্রেজেন্টটা অ্যাটেন্ডেন্স এখন দিব, আর আমাদের তো ঈদের আগে এখন আর ক্লাস হচ্ছে না। সো আবার ঈদের পরে দেখা হবে। তোমাদেরকে আমি গুগল ক্লাসরুমে তোমাদের কুইজের যে ইনফরমেশন, কুইজের সিলেবাস কি হবে, কুইজ কবে হবে, এটা গুগল ক্লাসরুমে আমি পোস্ট করে দিব। একটু সবাই গুগল ক্লাসরুমে যাতে খেয়াল রাখি। আর যেহেতু এভারেজ কাউন্ট হবে আমাদের কুইজে, সো সবাইকে অবশ্যই কুইজে অ্যাটেন্ড করতে হবে। সো আমরা সেকেন্ড উইকে কুইজটা নিব, ঈদের বন্ধের পরে। আচ্ছা, যারা প্রেজেন্ট অলরেডি দিয়ে ফেলছি তারা লিভ নিতে পারো চাইলে, আর যারা অ্যাবসেন্ট তাদেরকে আমি খালি কল করছি। সাইফুদ্দিন নাইম, প্রেজেন্ট ম্যাম। নুসরাত জাহান লিজা, প্রেজেন্ট ম্যাম। নাথির আনান মিম, প্রেজেন্ট ম্যাম।